অলিন্দে গোধূলি পর্ব 10 লিখেছেন অদ্রিকা চৌধুরী তিহু। রাত খুব বেশি গাঢ় হয়নি। চৌধুরী নিবাসের আঙ্গিনা জুড়ে ছড়িয়ে আছে জ্যোৎস্নার ম্লান আলো। দূরে কৃষ্ণচূড়া গাছের পাতাগুলো বাতাসের সহিত তাল মেলাচ্ছে। এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজমান চারিদিকে। রুমের এক কোণায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে তনয়, হাত দুটো মাথার পেছনে জড়িয়ে রাখা। চোখ জোড়া বন্ধ করে ভেবে চলেছে আজ বিকেলের মুহূর্তগুলো। পিহুর সাথে ওমন রাগ দেখিয়ে চলে আসাটা অনুচিত হয়েছে। ইথির কাছ থেকে নম্বর নিয়েছে সেদিন। একবার ভাবল ফোন করবে কিনা। পরক্ষণেই উক্ত চিন্তা ঝেড়ে ফেলল মাথা থেকে। যেই তেজ মেয়েটার, দেখা যাবে ফোন দেওয়ার সাথে সাথে ব্লক লিস্টের কিনারায় তাকে পাঠিয়ে দেবে। ঘরের মধ্যে বাতাসের সাই সাই শব্দ ছাড়া আর কিছুই নেই। জানালার পর্দার ফাঁক গলে মিটমিটিয়ে প্রবেশ করছে চাঁদের আলো। আচমকা হোয়াটসঅ্যাপ মেসেজের আওয়াজ। পরিচিত রিংটোনে নিস্তব্ধতা খানিকটা চিরে ফেলল। তনয় ধীরে ধীরে চোখ মেলে তাকায়। কিছুটা অলস ভঙ্গিতে সে শরীরটা সোজা করে বসল। হাত বাড়িয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখল লুসির নাম জ্বলজ্বল করছে। স্বাভাবিক অভ্যস্ততায় তনয় আঙুল ছোঁয়ালো রিসিভার বাটনে। সঙ্গে সঙ্গে উপাস থেকে ভেসে এলো লুসির কণ্ঠ। কী অবস্থা তনয়, কেমন আছো? বাংলাদেশে গিয়ে তো দেখি একেবারে ভুলেই গিয়েছ। তনয় হালকা হাসল। ফোনটা কানে রেখেই চেয়ার ছাড়ল সে। পা টিপে টিপে এগিয়ে গেল বারান্দার দিকে। নির্লিপ্ত গলায় বলল, আসার পরপরই ক্যাম্পাসের একটা সেমিনারে গিয়েছিলাম। তারপর নানান ব্যস্ততায় আর সুযোগ হয়ে ওঠেনি। তোমার কি খবর বলো? একটু থেমে গলায় কিছুটা নরম ভাব এনে তনয় বলল, সেফি কেমন আছে? জ্বালাচ্ছে না তো তোমাকে? উপাস থেকে হাসির মৃদু শব্দ শোনা গেল। ও ঠিক আছে। বেখেয়ালি বুড়োদের মতো জানালার পাশে বসে থাকে সারাদিন। তোমাকে খুব মিস করে বোধ হয়। তনয় বারান্দার কিনারে এসে দাঁড়িয়ে রয়ে নিঃশব্দের রেলিংয়ে ভর দেয়। চাঁদের মৃদু আলো আছড়ে পড়ছে সুদর্শন মুখখানায়। চোখ জুড়ে কারো জন্য বেকুলতা শূন্যতা ভর করে আছে। আমিও প্রচুর মিস করি। ব্যাপার না, 2টা মাস, 1 সপ্তাহ হয়ে গিয়েছে আর কদিন। অফিসের কাজ কেমন চলছে? সব ভালো চলছে, আগের মতোই। ক্যালেন্ডার খুললেই মিটিংয়ের পর মিটিং। তোমার ইনবক্সে জমে উঠেছে। ভাবছি কিছু ক্লিয়ার করে রাখবো নাকি। জমতে দাও, ফিরে এসে একে একে সব পড়ে ফেলব। হাউস বিল 137 এর রিভিউটা এগুচ্ছে তো? শাল্ট মেল করেছিল। প্রিমিয়ারের কমেন্ট অ্যাড করতে বলেছে। সেটার টাইমলাইনের উপর কিন্তু বাজেট ফোরকাস্ট ডিপেন্ড করছে। হ্যাঁ, আমি দেখেছি সেটা। ডিপার্টমেন্টাল ব্রিফও রেডি করে রেখেছি। তোমাকে বোধহয় ফিরেই মিনিস্ট্রির সামনে বসতে হবে। তনয় চুপ করে রইল। রাতের আকাশের দিকে একদৃষ্টিতে চেয়ে মৃদু গলায় বলল, ভেবেছিলাম ছুটি মানেই মুক্তি, কিন্তু দোতলার বারান্দা থেকে রাত দেখতে দেখতেও মাথায় সিডনির মিটিংয়ের এজেন্ডা ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পূর্বে আফিফা চৌধুরী এবং সাফওয়ান চৌধুরী এসেছে তনয়ের ঘরে। ভীষণ জরুরি আলাপ করবেন তারা ছেলের সাথে। হুটহাট কিছু না বলেই তনয় বিয়ের কার্ড অর্ডার করে এসেছে।
এই একবার বলে বিয়ে করবে না, তারপর আচমকা তার বাংলাদেশে চলে আসা, আবার বিয়ের কার্ড বানিয়ে ফেলা আফিফার চিন্তাকে আরও ভার করে দিচ্ছে। যদিও 4 বছর পর ছেলেকে ফিরে পেয়েছে এই আফিফা চৌধুরী এবং সাফওয়ান চৌধুরী, পরিবারের সবাই অনেক খুশি। কিন্তু হুটহাট না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেবার কারণ জিজ্ঞেস করবে তারা আজ। পিহুর সাথে যদিও তনয়ের বিয়েটা ঠিক ছিল, আফিফা ভেবেছিলেন আরও সেদে কয়ে ছেলেকে রাজি করাতে হবে। ছেলে এত সহজে রাজি হবে জানা ছিল না। তনয় থুতনিতে হাত ভর দিয়ে বসে আছে ডেস্কে, চোখে অদ্ভুত স্থিরতা। লুসির সঙ্গে কিছুক্ষণ আগেই আলাপ শেষ হয়েছে। তারপর থেকেই আফিফা গভীর চোখে তাকিয়ে আছে তার দিকে, দৃষ্টিতে হাজারো প্রশ্ন ঝুলন্ত। তনয় এবার ভ্রু কুঁচকে উঠল, চাপা অস্থিরতায় গলা চড়িয়ে বলল, সেই কখন থেকে এভাবে কি ভাবছো মা? কিছু বলবে? সাফওয়ান চৌধুরী স্ত্রীর দিকে একবার তাকালেন। কিছুক্ষণ নীরব মুহূর্ত কাটল তিনজনের মাঝে। তারপর তিনি আস্তে করে ছেলের দিকে দৃষ্টি ফেরালেন, মৃদুস্বরে বলে উঠলেন, তোর মায়ের মাথায় কি ঘুরছে সেটা তো আমিও জানি না। সব সময় তো উদ্ভট চিন্তাই মাথায় নিয়ে ঘুরে আর টেনশন করে। ঝট করে স্বামীর দিকে চাইলেন আফিফা, চোখে মুখে জমে উঠে ক্ষীণ রাগ। আমি উদ্ভট চিন্তা করি? উদ্ভট চিন্তা করি বলেই তো তোমাকে বিয়ে করেছি, বুড়ো কোথাকার। সাফওয়ান চৌধুরী স্মিত হাসলেন, ধীর গলায় বললেন, এই যে গিন্নি, চেঁচছ কেন বলো তো? আমাকে বুড়ো বললেও তুমিও কিন্তু বুড়ি। কিছুদিন পর ছেলের বউ আসবে বলে কথা। ছেলের বউ কথাটা শুনে আফিফার মূল বিষয়ের ব্যাপারে মনে পড়ল। তপ্ত শ্বাস ফেলে স্বামীর পাশ থেকে মুখ ফিরিয়ে তনয়ের দিকে চাইলেন তিনি, দৃষ্টিতে অনুচ্চারিত প্রশ্নের ভার। প্রথমে বুঝতে পারছিলেন না কি করে প্রশ্নটা তোলা যায়। তনয় দুজনকেই এতক্ষণ পর্যবেক্ষণ করছিল গভীর মনোযোগে। হঠাৎ শান্ত কণ্ঠে বলে উঠল, তোমাদের ঝগড়া শেষ হয়েছে? আফিফা একটুখানি ভ্রু কুঁচকে বললেন, তোর বাবা মুখিয়ে থাকে আমার পিছে লাগার জন্য। সাফওয়ান চৌধুরী স্ত্রীর কাঁধে হাত রাখলেন, ঠোঁট প্রসারিত করে আদুরে হাসি টেনে শুধালেন, আচ্ছা গিন্নি, এবার বলো দেখি আমরা কেন এসেছি ছেলের কাছে? আফিফা নিজেকে সংযত করে ছেলের দিকে তাকিয়ে পড়ল। তার কণ্ঠে স্পষ্ট উদ্বেগ প্রকাশ পেল তৎক্ষণাৎ। আমাদের না বলেই বিয়ের কার্ড কেন আনলি বাবা? না, কোনো কারণ আছে কি না জানতে চাইছি। আমরা জানি তোর হুটহাট সিদ্ধান্ত নেয়ার অভ্যাস, কিন্তু এটা তো বড় একটা ব্যাপার। আফিফা একটু থেমে সাফওয়ানের পানে মুখ ফেরালেন, প্রফুল্ল কণ্ঠে বললেন, যদিও আমি বেশ খুশি হয়েছি। তনয় এক মুহূর্ত চুপ রইল, তারপর ধীরে ধীরে মাথা নাড়িয়ে মৃদুস্বরে বলল, তোমার কাছে যেমন ব্যাপারটা হুটহাট, আমার কাছেও তেমন চমকে যাওয়ার মতো। কেন? আমি তো ভেবেছিলাম তোমরা খুশি হবে, হওনি? বেশ হয়েছি, একদম ইউনিক একটা চমক। তোর মা তো বিয়ে করে একেবারে মুখে ফেনা তুলে ফেলেছিল। মানে তোর বিয়ে আর কি? ফুরফুরে মেজাজে বললেন সাফওয়ান চৌধুরী। শেষের কথাটা বলে কিছুটা মিয়ে গেলেন তিনি। ভয়ার্থ চোখে স্ত্রীকে পরখ করলেন, এই না আবার চটে বসে তার উপর।
কিন্তু আফিফার মধ্যে কোনো হেলদোল দেখা দিল না। এক ধ্যানে তিনি তনয়ের বাক্যগুলো হিসাব মেলাচ্ছেন। তনয় এক মুহূর্ত চুপ থেকে গভীর কণ্ঠে বলে উঠল, যেই একটা কারণে অস্ট্রেলিয়া থেকে আসা, সেটার মধ্যে যদি কোনো চমকই না হয় তাহলে কি করে হলো? ছেলেকে মন দিয়ে পর্যবেক্ষণ করলেন আফিফা। উক্ত বাক্যটা তনয় কোনো কথার পিঠে বলেছে সেটা বুঝতে পারছেন না তিনি। ফলস্বরূপ হিসেবটা কষতেও অসুবিধে হচ্ছে। ভ্রুযুগল কৌতূহলে কুঁচকে এলো। তিনি প্রশ্ন করলেন, একটা সত্যি কথা বলতো বাবা আমাকে। আমি জানি 4 বছর পর তুই এমনি এমনি আসিসনি। একে একে আমরা সবাই তোকে বলে বলে ক্লান্ত হয়েছি দেশে ফেরানোর জন্য। তোর দিদা, বড় চাচা, চাচি, ইথিকা, এমনকি সাহাজ, তোর প্রাণপ্রিয় বন্ধু বলার পরেও আসিসনি। তবে কারণটা কি? দেখ, আমি কিন্তু তোর মা। কিছুটা হলেও বুঝতে পারছি তোর উদ্দেশ্য। তনয় নির্বিকার। ইজি চেয়ার থেকে শব্দ করে উঠে দাঁড়ালো সে। এতক্ষণ বসে থাকতে থাকতে মাজায় টান পড়ে গিয়েছে। তারপর দৃষ্টি মেলালো মা বাবার দিকে। আসলে তনয় নিজেও জানে না। হুট করে সে পিহুকে দেখার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তটা নিয়ে নিল। এই অনুভূতি তার অজানা, ভীষণ অপরিচিত। পিহুকে এভাবে দেখা, অকস্মাৎ পিহুর উপর কর্তৃত্ব খাটানো কিংবা তার সঙ্গ দেওয়াটা যেন তনয়ের বিশেষ কিছু মনে হচ্ছে। এই মুহূর্তে অনুভূতি আগে থেকেই যা ইদানিং প্রখররূপে ধরা দিচ্ছে তার হৃৎপিণ্ডে। তবে কি? সাফওয়ান চৌধুরী দাঁড়িয়ে আছেন পিলার ঘেঁষে। চোখে থাকা সোনালি ফ্রেমের চশমাটা একবার খুলে মুছে নিলেন। এই মুহূর্তে অত্যন্ত মনোযোগের সহিত মা ছেলেকে পরখ করছেন তিনি। তনয় গলায় ধীরতা বজায় রেখে এবার বলে উঠল, মা, তুমি না সেদিন বললে বুড়ো হয়ে যাচ্ছি আমি, পরে আমাকে কে বিয়ে করবে? তাই বিয়ের সিদ্ধান্তটা নিয়ে নিলাম। আর তোমরাও ঠিক করে রেখেছ। ভাবলাম চলেই আসি। আমি যদি ছবিটা না দেখতাম বুঝতেই তো পারতাম না। আমাকে এবার বাংলাদেশে আসতেই হবে। এতদিন অন্য মেয়েদের ছবি পাঠিয়ে চোখের মণি একেবারে অকেজো করে দিলে আমার। একই সাথে সারোয়ার এবং আফিফার মুখ অবয়বে বিস্ময়ের ঝলক দেখা দিল। যেই ছেলে 1 মাস আগেও বিয়ের কথা শুনে পিছু হটেছে, বিয়ে করতে হবে বলে 4 বছর দেশেই পা ফেলেনি, সে কিনা বিয়ের টানেই মাতৃভূমিতে পা দিয়েছে অবশেষে। তার চেয়ে অবিশ্বাসযোগ্য কিছু আর নেই। আদৌ কী করে সম্ভব? চৌধুরী বাড়ির বড় ছেলের বিয়েতে অবশ্য সবাই খুশি, কিন্তু আফিফা ভয় পাচ্ছে। তনয়ের এই আচমকা সিদ্ধান্তগুলো বড্ড ভাবায় তাকে। আফিফা পলক ফেলে তাকালেন ছেলের মুখপানে। 4 বছর পর তিনি কাছে পেয়েছেন তার রত্নকে। শুধু কি তবে বিয়ের জন্যই, নাকি অন্য কোনো বিষয়? আচ্ছা, এর মাঝে পিহুর কোনো ভূমিকা নেই তো? যাই হোক, কোনো না কোনো কারণে ছেলে ফিরেছে, সেই অনেক। সাফওয়ান চৌধুরী এগিয়ে আসলেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, এই তো, এই না হলে আমার ছেলে? সাব্বাস বেটা। মুচকি হেসে বাবার তালে সাড়া মেলালো তনয়। আফিফা চিন্তিত ভঙ্গিতে বলে উঠলেন, আমার আর সালমা ভাবির 6 দিনের মধ্যে সব কাজ সারতে হবে। তোমার মহান ছেলে 1 সপ্তাহ পরেই বিয়ের ডেট ফিক্স করে ফেলেছে। এই তনয়, সত্যি করে বল,
পিহুকে পছন্দ হয়েছে তো তোর? আর হ্যাঁ, আমার বৌমাকে দেশে ফেলে রাখবি না কিন্তু। আমি না হলে তোকে তোর প্রাণভূমি সিডনিতে যেতে দেব না। যত জলদি পারিস নিয়ে যাবি। তনয় ধীর পায়ে মায়ের দিকে এগিয়ে আসলো। বিছানার উপর আফিফার আঁচলটা সরিয়ে বসে পড়ল পাশে। তারপর আলতো ঝোঁকে মায়ের গলা জড়িয়ে অভিমান মিশিয়ে বলল, বউ আসার আগেই ছেলেকে ভুলে এত দরদ? আফিফা মুচকি হাসলেন। ছেলের হাতে হাত রেখে ফিরে তাকালেন পেছনে। তনয়ের চুলের মাঝে আঙুল বুলানোর ক্ষণে বললেন, উহু, দরদ না, এটাকে ভালোবাসা বলে। পিহু আমার মেয়ের মতোই, বড্ড মিষ্টি। রাখতে মন চাই নিজের কাছে, কিন্তু আমি চাই ও তোর সাথেই থাক। মাঝে মধ্যে এসে ঘুরে যাবে আমার কাছে, তাতেই হবে। তনয় ঠোঁট প্রসারিত করে আড়ালে হেসে উঠল নিঃশব্দে। আর একটু শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে উঠল, তোমার বৌমাকে তো পারলে বিয়ের পরই নিয়ে চলে যেতাম। আই উইশ সেটা পসিবল হতো। কি বললি? কই কিছু না তো।